যাও বাবা স্কুলে? এত সকালে স্কুল? এখানে আসো, সামনে আসো, সামনে। কোথায় যাও বাবা? স্কুলে? আমি তো যাব না, তুমি স্কুলে যাও। কি পড়বা তুমি স্কুলে গিয়ে? বই পড়বা? কি কি পড়বা? তুমি যাও বাবা, আমাকে যেতে হবে। ও সকাল সকাল মানে আমাদের এখানে এক পিসি হচ্ছে প্রাইভেট পড়ায় বাচ্চাগুলোকে, তো সকাল বিকাল ও 2 টাইম হচ্ছে ওদের বাড়িতে যায়। ওটাই ওর স্কুল, ওইটাই হচ্ছে ওর টিউশন। এই যখন ব্যাগ নিল, ব্যাগ নিয়ে ও চলছে ওদের বাড়িতে গিয়ে মোটামুটি 2-3টা কবিতা বলে চলে আসে। হ্যাঁ আসি আসি, যাও যাও যাও, আমি আসি এখানে, যাও। এই যে বাবার সাথে যাও, বাবা ভাই, বাবার ভাই এসে যাও, বাবার ভাই এসে যাও। আমি বাবা আছে, যাও বাবার সাথে যাও, এখানে আমি যাবো না, তুমি যাও। ওখানে গরু আছে, সেই জন্য দাঁড়ায় আছে, সরাসরি চলে যেত। মাছগুলো ভালো আছে, ট্যাংরা, পুঁটি, কুচিয়া। এই কুচিয়াটা খাওয়া যাবে না? না না, খাওয়া যাবে, তাহলে এটা ফেলাই দে, ভালো না। দেখো ছেলে সেদিন এটা দেখছে, দেখা বাহানা, বাবা মানে ক্লাবের পুজোর ইস্যুতে গেছিলাম অনুষ্ঠানে, দেখি এদিকে বাবা, দেখি, ভয় লাগে রে, ভয় লাগছে আমার, উরি বাবা, দেখি 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 দেখি, এদিকে 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 বাবা, এদিকে দেখো, দেখি দেখি কে এটা? হ্যাঁ, উরি বাবা, ভয় লাগতেছে তো আমাকে, আমার ভয় লাগতেছে বাবা। মিতান চল বাবা, হ্যাঁ যাও, এখানে খেলবা? ওইখানে খেলবো, ওইখানে খেলার জিনিস নেই। বাবা ভয় লাগে রে, দেখি, ওরে বাবা, দেখি রে, ভয় লাগছে আমার রে। যাও বন্ধুরা, দেখো আমার ছেলে, বড় ছেলে বড়ই হয়ে গেছে, এখন ও একাই খেতে শিখে গেছে, আজকে প্রথম অবশ্য। বাবা হ্যাঁ, অল্প করে নিতে হয়, অল্প করে খাও বাবা, বাবা একাই খেতে শান্তি লাগে বাবা, গুড্ডু একাই খেতে সে টেস্টি লাগে। ওলে বাবা আমার সোনা বাবা রে, ভালো করে বসতে হবে বাবা, 2টা পা বসো, পারবে না ওইভাবে। আচ্ছা খাও খাও খাও, একাই খাও বাবা, একাই খেলে তাড়াতাড়ি বড় হবা, নিমল দাদার মতো বডি হবে। বাবা ঠাম্মি, কি গন্ধ, ব্লিচিং পাউডারের গন্ধ বাবা, গন্ধ, ঠাম্মিকে রাখো। হ্যাঁ ভাইকে নিয়ে কোথায় গেছো বলো? কোথায় গেছো? আস্তে পড়ে যাবা, পড়ে যাবা। আহা, তুমি যাবে ঘুরতে? আমি কি করে দেখাবো, কি করে আমরা গাছ আছে, বড় কি করে
কি কি যে সেন ওটা মুই নিজে করা পারছি না মুই দিছো ফিনাইল আর ব্লিচিং পাউডার তো বলো কিসের কন্ট্রোভার্সি হচ্ছে মিতুকে নিয়ে বললো সোশ্যাল মিডিয়াতে পুরো ঝড় উঠে গেছে না না বা হচ্ছে অনেক ধরনের অনেক কথা হচ্ছে আমি অবশ্য জানি না বলতে জানি না শুনিও নাই পরে মিতুর মুখে শুনলাম যে কিছু একটা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর কি তো বলো অনেকদিন থেকে সেই পুজোর আগে থেকে শুরু হয়েছে এখন ইদানিং এর কথা না তো কিন্তু এখনো চলছে তো কি চলছে কোন বিষয়টা তো সবার প্রথমে দেখো আমি কন্ট্রোভার্সি ভিডিও সেরকম একটা দেখি না কারণ আমার এমনিতেই সময় নেই কন্ট্রোভার্সি ভিডিও বা এমনি ভিডিও আমি কিন্তু সময় পাই না কিন্তু যেসব কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারকে আমার ভালো লাগে তাদের মধ্যে একজন হচ্ছে এপি দিদিভাই যার কথাগুলো বেশ ভালো লাগে মানে বুঝিয়ে বুঝিয়ে কথা বলে তো বন্ধুরা ওখানে কথা বলছিলাম তো ওখানে না প্রচণ্ড মশা আর সন্ধে হয়ে আসছে তো বাড়িতে এসে ভাবলাম যে ভিডিওটা করি তো সবার প্রথমে বলি এইভাবে বসে ভিডিও করার মতো কোনো রকম ইচ্ছে আমার ছিল না কিন্তু যাই হোক আমার কিন্তু ব্লগ আছে যদি পারি আমি এই ভিডিওটার পরে ব্লগ দিয়ে দিব আর যেহেতু আমাদের বাড়িতে ইসে নেই কি জানি ওটাকে বলে ওয়াইফাই নেই তো যদি নেট থাকে তাহলে দিতে পারবো না হলে দিতে পারবো না তো মানে এই ভিডিওটা দেওয়ার পরে যদি নেট থাকে তাহলে দিতে পারবো না হলে দিতে পারবো না তো চলো যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে সেরকম কন্ট্রোভার্সি ভিডিও আমি দেখি না তোমরা জানোই যে সময়ের প্রচণ্ড আমার কাছে অভাব তো দুটা ভিডিও দেখেছিলাম এক হচ্ছে এপি দিদিভাইয়ের ভিডিও যেটা খুব ভালো লাগে আমার দিদিভাইয়ের কথাবার্তা সমস্ত কিছু তো সেই জন্য ওই দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম আর একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তো এই দুইটা ভিডিওতেই যে আমাকে বলেছে যে আমি দিন দিন এপি দিদিভাই ঠিক অতটাও বলেনি কিন্তু আরেক যে দিদিভাই ভিডিও করেছে যে আমি দিন দিন অনেকটা রাফ হয়ে যাচ্ছি আমাকে পাবলিক যেই মিতু হিসাবে দেখতো যেই মিতুকে ওরা ভালোবাসতো আমি এখন দিন যাচ্ছে সেই মিতু থেকে অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছি আগের মিতু আর এখনের মিতুর মধ্যে অনেক তফাৎ এরকম অনেক কিছুই বলেছে যে আমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে বা ওদের নিয়ে আমি প্রচণ্ড রাফ হয়ে যাচ্ছি এগুলো তারপরে আরেকটা জানি কি যে গরু বিক্রি করার ব্যাপারে অনেক কিছু বলেছে তো সবার প্রথমে দেখো ওই বাড়তি জিনিসগুলো আমি কিছু বলতে চাই না আমি নিজের ব্যাপারেই বলছি যে একদমই না মিতু ওই ঠিক একই আছে আগের মতোই আছে কিন্তু কিছু মানুষ হয়তো বা তোমাদের আমার নামে এমনভাবে আর কি আমাকে প্রেজেন্ট করেছে যার কারণে আমাকে এখন আর হয়তো বা তোমাদের ভালো লাগে না অনেকেরই আছে যারা অনেক নেগেটিভ কমেন্ট করে তো আমিও না আগে ঠিকভাবে নিতে পারতাম কারণ কি বলতো আগে যখন আমি আজ থেকে 2 বছর 3 বছর আগে যখন আমি ব্লগ শুরু করেছিলাম তখন কি নেগেটিভ কমেন্ট আসতো নেগেটিভ কমেন্ট কিন্তু সেগুলোর সাথে আমি মানে পারতাম আর কি সহ্য করতে কিন্তু এখন দিন যাচ্ছে না আমার সহ্য ক্ষমতাটা অনেকটা কমে যাচ্ছে তোমরা বিশ্বাস করবে না তোমরা অনেকেই বলো তুমি রুডলি ভাবে তোমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলেছো ভিডিওতে দেখেছি তো শুধু যে রুডলি ভাবে আমি ওদের সাথে কথা বলেছি তা না অনেক সময় এমনও হয় আমার বরের সাথে অনেক কিছু নিয়ে এই কথা কাটাকাটি হয়ে যায় কারণ কি বলতো সিচুয়েশন আমি এখন যেরকম মেন্টালি সিচুয়েশনে আছি তো সেই দিক দিয়ে আমার কিন্তু এরকমটা হয়ে যাওয়াটা একদম যে অস্বাভাবিক কিছু তা না তো এখন তোমরা অনেকেই আবার কমেন্ট করেছো যে সবসময় তোমরা 2 বাচ্চার দোহাই দাও 2 বাচ্চার দোহাই দেওয়া কিছু না 2টা বাচ্চা তো আমার আছে এমন না যে আমি দোহাই দিয়েছি 2টা বাচ্চাই আছে আমার কাছে এসে তোমরা যদি দেখতে পারতে যে আমার 2টা বাচ্চা নিয়ে আমাদের বাড়ি শুধু আমার যে না প্রত্যেকটা সদস্যর যে কীরকম নাজেহাল অবস্থা হয় সেটা আমরা বোঝাতে পারবো না তো হ্যাঁ অবশ্যই দোষ আমাদের 2টা বাচ্চা আমরা খুব তাড়াতাড়ি নিয়েছি কিন্তু আমরা যে কোন পরিস্থিতির মধ্যে নিয়েছি সেটাও তো বুঝতে হবে এমন পরিস্থিতি আমার সেই সময় হয়ে গেছিল আমি কোনো কিছুই করতে পারছিলাম না কারণ অনেকটা দিন হয়ে গেছিল ছোট বেবিটা আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম আমি বুঝতে পারিনি আর আমার মনে হয় কি যে নষ্ট করব যদি
মানে কীরকম জানি একটা লাগছিল, যেহেতু অনেকটা দিন হয়ে গেছে মোটামুটি, তো আমি ওকে নষ্ট করবো আমার ভিতর থেকে একটা না কীরকম জানি খারাপ লাগছিল জিনিসটা। অনেকেই আছে যারা জানো একটা বাচ্চার জন্য অনেক কষ্ট করে, আর আমার কাছে ভগবান যেটা দিয়েছে সেটা আমি কিভাবে নষ্ট করি বলো? তো সেই জন্য হ্যাঁ, আমার 1টা বছর 2টা বছর 3টা বছর একটু কষ্ট হবে, কিন্তু ঠিক আছে, সেই কষ্টটা আমি নিতে রাজি আছি, কিন্তু তাই বলে নষ্ট করতে পারবো না। একটা প্রাণকে আমি ডাস্টবিনে ফেলে দিতে পারবো না। তো যার কারণেই কিন্তু আমি ওকে মানে ওকে আমাদের নেওয়া। তো এই ব্যাপার হচ্ছে। তো একদমই দোয়াইয়ের কিছু না। হ্যাঁ, শুধু আমি একা না, আমাদের প্রত্যেকে পাড়া প্রতিবেশীরা সবাই জানে। এখন তোমরা বলো যে আমি দোহাই দিচ্ছি। আচ্ছা একটা কথা বলো তো, আমার আগের চেহারাটা একটু তোমরা দেখো আর এখনকার চেহারাটা তোমরা দেখো, তোমাদের কি একটুকু মনে হয় না যে আমার শারীরিক যদি এতটা পরিবর্তন হয়, তাহলে আমার মানসিক অনেকটা পরিবর্তন হচ্ছে? আমি চিড়চিড়ে হয়ে যাচ্ছি। কালকে রাত্রে আমি 1টার সময় ঘুমিয়েছি, উঠেছি 4:30টার সময়। তোমরা তাহলে বলো তো আমি কতটুকু টাইম ঘুমিয়েছি? তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে একটু বলো আমাকে আমি কতটুকু টাইম ঘুমিয়েছি। তারপরে আবার বলছো দুপুরবেলা তোমার শ্বশুর শাশুড়িকে নিজে হাতে খাবার বেড়ে দাও না। আমার 2 বছর আগের ব্লগগুলোতে দেখো, আমি সুন্দর করে থালা গুছিয়ে আমি বাবাকে খেতে দিতাম। এখনও আমি যখন সময় পাই দেই বেড়ে, কিন্তু আমি বেশিরভাগ দিনটাই আমি সময় পাই না। বাবারা সকালবেলা যখন খায় তখন আমি রান্না করি, মানে আমি রান্না করতে করতে বাবা সকালবেলা খায়, নাহলে আমি কলে পেটে বাসন মাজছি ওইরকম টাইমে খায়। তো এই ব্যাপার। তো বাবা মা এমনকি আমার বড় সেও নিজেও বেড়ে খায়। তোমরা এখনকার আমার ব্লগ দেখো তো, একটা দিনে একটা ক্লিপে দেখতে পারবে যেখানে আমি ওর সাথে বসে খেয়েছি, নেই। আমি এখন ওর সাথে বসে খাওয়া দাওয়া কোনো কিছুই নেই। ইনফ্যাক্ট আমি ওকে ভাতও বেড়ে দিতে পারি না, এখন এরকম পরিস্থিতি। দুপুরবেলা আমি একটুখানি শুই, একদিনে ওই ব্লগে বলেছিলাম, তখন আমাকে 2-1জন কমেন্ট করেছে তোমার আবার দুপুরবেলা শুতেও লাগে। তোমরাই বলো, রাত্রেবেলা যখন আমাকে বারবার উঠতে হয়। ছোটটা তো বিশ্বাস করবে না, আধা ঘন্টা পর পর ওঠে আর ব্রেস্ট ফিডিং করে, আধা ঘন্টা ঘড়ি ধরে, আধা ঘন্টা চোখটা লেগে আসে ঠিক তখনই এরকম উঠে যায়। তো সেই মুহূর্তে কি আমার সারাটা রাত্রি ঘুম হয়? বড়টাকে এখন আমি প্যাম্পাস পরে না, ওকে তুলে তুলে আমাকে ইস্যু করাতে হয়। তো আমার রাতে ঘুম হয় না। সেটা খুব স্বাভাবিক না যে দুপুরবেলা যখন বাচ্চারা 1 ঘন্টা আধা ঘন্টা যখন ঘুমায় আমি ওদের পাশে একটুখানি শুই? এটাকে খুব অস্বাভাবিক জিনিস। এই যে এই সমস্ত কমেন্ট আমি যখন নিতে পারি না, যখন 2-1টা উত্তর দেই, তখন বলো যে তুমি মিতু আগের মতো নেই। হ্যাঁ, মিতু আগের মতো নেই, অনেকটা পরিবর্তন হয়েছে। মিতুর এখন 2টা ছেলে হয়েছে, তাদের পিছনে আমার অজস্র আমার শরীরে মানে কতটা যে আমার মানে চাই আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, যার কারণে আমার এরকম অবস্থা। শুধুমাত্র এই কারণের জন্য ঘুম খাওয়া কোনো কিছুর আমার টাইম টেবিল নেই। এক সময় এমন হয়ে যায় আমার প্রচণ্ড হিসু পায়, আমি যেতে পারি না বাথরুমে, তখন আমি ছোটোটাকে নিয়েই চলে যাই, কিন্তু কিছু করার নেই আমার। অনেক সময় মাও থাকে না, সেন্টারে যায়, তখন আমার কিছু করার থাকে না। বা পুজো করছে, পুজো করলে তো তখন ধরতে পারে না, কারণ তখন ইস্যু টিস্যু যদি করে দেয়, তো তখন আমার নিয়েই যেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। মিতুর একটু হলেও পরিবর্তন হয়েছে। আমি নিজেও মানি আমি খুব খিটখিটে হয়ে গেছি, কারণ আমার সহ্য ক্ষমতাটা এখন অনেক কমে গেছে। শুধুমাত্র আমার মতো সিচুয়েশনে যারা থাকবে তারাই বুঝতে পারবে। তোমরা যারা কমেন্ট করছো, আই থিঙ্ক এই সিচুয়েশনে তোমরা নেই, তো সেই জন্য বুঝতে পারবে না যে একটা মেয়ের এরকম সিচুয়েশনে যে কতটা মেন্টালি শারীরিক অবস্থা খারাপ যায়, সেটা তোমরা বুঝতে পারবে না। ওই এসি ঘরে থেকে কারো ব্লগ দেখতে দেখতে কমেন্ট করাটা খুব সোজা। যে যেই জায়গায় আছে সেই জায়গায় থেকে তার জিনিসটা একবার ফিল করে তারপরে বলতে হয়। এই হচ্ছে ব্যাপার। আরেকটা কমেন্ট বলছি যে তোমার কাছে তোমার শ্বশুর বাড়ির লোকও খারাপ, তোমার মামার বাড়ির লোকও খারাপ, তোমার বাপের বাড়ির লোকও খারাপ। আমি আমার কোন ভিডিওতে বলেছি গো আমার শ্বশুর বাড়ির লোক খারাপ?
আমাকে সেই ভিডিওটা তোমরা দেখাতে পারবে? বা আমাকে কমেন্টের মাধ্যমে বলো তো আমি বলেছি কিনা আমার শ্বশুর বাড়ির লোক খারাপ বা আমার ননদরা খারাপ, আমি কোন ভিডিওতে বলেছি একটু দেখিও তো। প্রত্যেকটা সংসারে শ্বশুর শাশুড়ি বা শ্বশুর শাশুড়ি ননদের সাথে আমার আজ অব্দি কোনোদিনও লাগেনি। শ্বশুর শাশুড়িদের সাথে একটু মনোমালিন্য হয়, ঝগড়া লাগে, প্রত্যেকটা বাড়িতে হয়, প্রত্যেকটা বাড়িতে, এমন না যে এই বাড়িটাতে হয় না। কিন্তু তাই বলে কি আমি তাদের দেখছি না বা আমি তাদের সাথে নেই, আমি চলে গেছি এই বাড়ি থেকে? অনেকেই আছে যারা শ্বশুর শাশুড়িকে ভালো বলে কিন্তু ড্যাং ড্যাং করে তারা বরের সাথে অন্য কোথাও থাকে, আমি কিন্তু তা থাকি না। আমি কিন্তু শ্বশুর শাশুড়ি নিয়ে এখানেই আছি, আজ 7 বছর হয়ে গেল, আমি আলাদা নেই। তো আরেকটা যেটা কথা বলছিলাম, বাপের বাড়ি খারাপ। আচ্ছা তোমরা যারা বলছো বাপের বাড়ি খারাপ, তোমাদেরও কি আমার মতো সেম সিচুয়েশন? তোমাদেরও কি মানি? ছোটোবেলায় একটা মেয়ের যখন মা মারা যায়, ঠিক আছে, তার বাবা যখন দ্বিতীয় বিয়ে করে, তারপরে তার যখন আরেকটা সন্তান হয়, তখন সেই মেয়েটার কি সেই রকম ভালোবাসা পায় যেরকমটা ভালোবাসা তার মা থাকলে সে পেত? পায়? তোমরা তোমরা নিজেরাই বলো তো আমাকে, তোমরা নিজেরা নিজের চোখে কি কোনোদিনও দেখেছো এরকমটা? বা তার বাবা সেরকম ভালো, আজকে যদি আমার বাবা আমাকে সেরকমই ভালোবাসতো, এখন না হয় আমার বিয়ে হয়ে গেছে, আমি যখন মেয়ে ছিলাম, যখন আমি ছোট থেকে মামার বাড়িতে বড় হলাম, তখন কেন আমার বাবা বছরে 1 বা 2 বার আমার সাথে দেখা করতে আসতো? তখন তো আমার কাছে আমার কোনো কিছুই ছিল না, তাহলে কেন তখন আমার সাথে দেখা করতে আসতো না? তখন কেন বছরে 1 বা 2 বার জামা নিয়ে আসতো, শুধু একটা বার্থডের সময় আর হচ্ছে পুজোর সময়? নিশ্চয়ই তার সেই মেয়েটাকে বছরে 2টো জামা দিত না? নিশ্চয়ই সেই মেয়েটাকে প্রাইভেট টিউশনের টাকা, স্কুলের টাকা সমস্ত কিছু দিত। আমার সময় কেন দেয়নি? কেন আমার মামারা সমস্ত কিছু নিয়েছে ভর? তোমরাই আমাকে কমেন্ট করে বলো। তোমরা যে বলো তোমার বাবার বাড়ি খারাপ আর পিসি, এগুলো কথা আমি বলতেই চাই না। মামার বাড়ি খারাপ কোনোদিনও বলিনি, যথেষ্ট আমাকে করেছে, আমাকে আমাকে ছোট থেকে বড় করেছে আমার মামারা, ছোট থেকে আমাকে বড় করেছে, ওদের কাছে আমি মানুষ। আমার জীবনে আমি ভুল করেছি, তার জন্য আজকে মামাদের কাছ থেকে আমি দূরে। আমার জীবনে ভুল করেছি, আমি নিজে ইচ্ছে করে বিয়ে করেছি, যার কারণে মামারা আমার মুখ উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওরা চাইতো আমি একটা ভালো জায়গায় বিয়ে হোক, কারণ যেহেতু ওরা ওদের একমাত্র বোন একটা বোনকে যেহেতু হারিয়েছে, তো ওরা আমার জন্য সেরকম ছেলে খুঁজছিল এবং খুঁজেও পেয়েছিল, যাতে আমার জীবনে কোনো দিনও কষ্ট না হয়। আমি যাতে আমার মা যেরকম সিচুয়েশন ফিল করেছে বা যেরকম পরিস্থিতি দিয়ে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, সেরকমটা যাতে আমার না হয়, আমি যাতে সুখে থাকি, সেরকম পাত্রর সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি যেহেতু আমার একে ভালোবেসে বিয়ে করেছি, যার কারণে ওরা দুঃখ লেগেছে, কষ্ট পেয়েছে, যার কারণে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর কিছুই না। আমার মামার বাড়ি একদমই খারাপ না, ছোটো থেকে আমাকে বড় করেছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে, প্রাইভেটে দিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে, কোনো কিছুর অভাব রাখেনি। যে কোনো ড্রেস আমি যদি আমি বাড়িতে বলতাম যে মামা আমার এই ড্রেসটা পছন্দ, সঙ্গে সঙ্গে আমার কাছে সেই ড্রেসটা চলে আসতো। যেহেতু আমার মামা ওরা সবাই চাকরি করতো, 3 মামায় চাকরি সূত্রে বাইরে থাকতো। মেজো মামা জম্মু কাশ্মীরে পোস্টিং ছিল, দিল্লিতে পোস্টিং ছিল, হরিয়ানাতে পোস্টিং ছিল, তারপরে হচ্ছে গ্যাংটকে পোস্টিং ছিল, ছোটো মামার শিলিগুড়িতে জিআরপিতে ছিল, ওর ওখানে পোস্টিং ছিল, তারপর ডালখোলাতে পোস্টিং ছিল। বড় মামা যেহেতু কলেজে চাকরি করতো, ওর মুর্শিদাবাদে পোস্টিং ছিল। তারপরে বড় মামির যেহেতু স্কুল টিচার ছিল, তো ওর হচ্ছে কি ময়নাগুড়িতে পোস্টিং ছিল। বাড়িতে শুধু আমি আমার ছোটো মামি থাকতাম, মেজো মামার সাথে কোয়ার্টারে থাকতো। তো আমার হাতে আমার মামা ওরা প্রত্যেক মাসের টাকা দিয়ে যেত। বিশ্বাস করবে না, আমার কাছে প্রতি মাসে 10,000 15,000 টাকা করে সব সময় এনি টাইম থাকতো। দাদুর ওষুধ, দিদার ওষুধ, কেবলের বিল, কারেন্টের বিল, তারপরে হচ্ছে টুকটাক সবজি আনার টাকা, গালামাল টাকা, সমস্ত কিছুর টাকা আমার হাতে থাকতো। আমি এতটাই সুখী ছিলাম। আমি ডিসাইড করতাম আমার বাড়িতে কোন চ্যানেল থাকবে, টিভিতে কোন চ্যানেল থাকবে না। আমি ডিসাইড করতাম বাড়িতে আমার কোন তরকারিটা রান্না হবে, কোনটা আমি খাবো, কোনটা খাবো না, কী করবো কী না করবো, প্রত্যেকটা জিনিস। আমি এতটাই সুখী ছিলাম। আমার মামিরা আমাকে জিজ্ঞেস করতো আন্টি আজকে কী রান্না করবো, আজকে কী খাবা। আমাকে এতটাই ভালোবাসতো বাড়ির লোক সবাই। শুধু একটা ভুলের জন্য আজকে আমি দূরে।
তো এই আর কি, আর কিছু বলার নেই। তোমরা যারা এরকম করে বলছো একটু বিচার করো, আমার জায়গায় থেকো, তারপরে বলো। আর অনেক কিছু বলতে ইচ্ছে করে, ভিতরে অনেক কিছু চাপা আছে, কিন্তু বলতে চাইলেও বলতে পারি না, কারণ সব কিছু ওপেন প্ল্যাটফর্মে এরকমভাবে বলা যায় না। কারণ উপর দিকে যখন আমি থুতুটা ফেলি, সেই থুতুটা আবার ঘুরে ফিরে আমার মুখের মধ্যেই পড়বে। আমি যদি আজকে কিছু বলি, আমি জানি আমার ব্লগ অনেকেই দেখে, আমার মামিরা দেখে, আরও অনেকেই দেখে, নাম নিলাম না, অনেকেই দেখে, আমার মাসিরা দেখে, আমার মামিরা দেখে। তো আমি যদি ওখানে এইরকম করে কমেন্ট করি বা বলি, তখন ওরাও দেখবে ওই জিনিসগুলো। আমি চাই না সেই জিনিসগুলো দেখুক আর বলুক যে তুই নিজে পছন্দ করে বিয়ে করেছিস, সেই জিনিসটা আমি চাই না। চলো, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম। আমি জানি এরপরেও আমাকে অনেক নেগেটিভ কমেন্ট আসবে, কিন্তু কাউকে একটা কিছু বলার আগে তার সেই সিচুয়েশনে, তার সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে বলা উচিত। আজ অবধি আমি মোবাইল মোটামুটি কত বছর হচ্ছে ইউজ করছি, 8 বছর 9 বছর হয়ে গেছে বড় মোবাইল ইউজ করছি, 8-9 বছরই হয়েছে। আজ অবধি আমি কোথাও কমেন্ট করিনি, বুঝতে পারছো? কোথাও কোনো ইউটিউবারকে কোনো দিনও কমেন্ট করিনি বাজে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাজে কমেন্ট করিনি। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে, আবার আমার কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করো তো যে আমি কোথায় কোন খারাপ কোনো কাউকে করেছি না, কোথাও না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে না। সে বাজে ভিডিও করুক, খারাপ ভিডিও করুক, কোনো দিনও আমি কাউকে কোনো খারাপ কোনো কিছু বলিনি।